দেখো, আহ, আমাদের হয়েছিল 44 পর্যন্ত। দেখো, কার্পাসম স্যাৎ বিপ্রস্য উদ্বৃত্তম ত্রিবৃতম সনসূত্রময়ম রাজ্ঞ বৈশ্যস্য আবিক সৌত্রিকম, এরকম ছিল। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে স্পষ্ট না বড় করবো আরো? হুম, একটু একটু হালকা আবছা লাগছে, হালকা। হুম, হুম, এখন? ঠিক আছে, বোঝা যাচ্ছে তাও। এখন ঠিক আছে? হ্যাঁ। তাহলে আগের দিন বলেছিলাম যে ব্রাহ্মণের আহ, যে ব্রাহ্মণের মানে তিনটি বর্ণের, এটা মাথায় রাখবে যে শূদ্রদের কিন্তু উপনয়ন সংস্কার অধিকার নেই, উপনয়ন ইত্যাদির অধিকার নেই শূদ্রের। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এদেরই আছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এদেরই আছে, শূদ্রের কিন্তু নেই। তাই এখানে যেগুলো বলা হবে তিনটি বর্ণেরই বলা হবে। যে কেউ যদি মনে করে যে শূদ্র বিষয়ে বলছে না, মানে শূদ্রদের এই অধিকার দেয়নি, শাস্ত্রেতে তো দেয়নি যে উপনয়ন সংস্কার। সেই জন্য দেখবে যে মানে বেদাধ্যয়নের অধিকারও কিন্তু শূদ্রের নেই। হুম, মানে যখন ওই যজ্ঞটজ্ঞ যারা বেদ নিয়ে পড়েছে তারা জানবে, যজ্ঞের জন্য ওখানে বলাই আছে যে ত্রয়ীবর্ণিকানাম, ত্রয়ীবর্ণিকানাম মানে ত্রয়ীবর্ণিকের জন্য একান্ত কর্তব্য হচ্ছে অগ্ন্যাধান। মানে যজ্ঞ করার জন্য অগ্নির আধান করতে হয়, অগ্ন্যাধান করতে হয়। সেখানে স্পষ্টতই বলা আছে ত্রয়ীবর্ণিকানাম অধিকার। ত্রৈবর্ণিক মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই ও নিয়ে গেল তো। ত্রৈবর্ণিকানাম অধিকার, ঠিক আছে। এখন কি বক্তব্য যে সেই ত্রৈবর্ণিকের মধ্যে যাদের উপনয়ন সংস্কার হবে, ঠিক আছে, উপনয়ন সংস্কার হবে, তাদের যে উম, উপবীত পৈতে, সেটা ব্রাহ্মণের জন্য কার্পাস সুতো দিয়ে হবে, বলেছিলাম আগের দিন, কার্পাস দিয়ে। ক্ষত্রিয়ের জন্য শনের দিয়ে, শনসুতো, শনসূত্র দিয়ে, ঠিক আছে। এবং বৈশ্যের জন্য মেষের লোম দ্বারা হবে, বৈশ্যদের জন্য মেষের লোম, ঠিক আছে। এই হচ্ছে উপবীত, উপবীত তৈরির মানে উপাদান। উপবীত কি কি দিয়ে হবে? ব্রাহ্মণের জন্য কার্পাস, ক্ষত্রিয়ের জন্য শন এবং বৈশ্যের জন্য মেষ লোম। আচ্ছা, পরবর্তী দেখো, এরপরে ওই যে যখন উপনয়ন সংস্কার হবে, তারপরে ওই উপনয়ন সংস্কৃত যে বালক, সেই বালক একটা লাঠি নেয়, লাঠি বা দণ্ড, একটা দণ্ড নেয়। সেই দণ্ডটা কোন কাঠের হবে, কোন বর্ণের জন্য কোন কাঠের, কোন বর্ণের জন্য কোন কাঠের, ঠিক আছে। এখন দেখো বলা হচ্ছে যে ব্রাহ্মণ বৈল্ব বৈল্ব পালাসৌ, ব্রাহ্মণ বৈল্ব পালাসৌ, মানে ব্রাহ্মণদের জন্য ওই দণ্ডটা হবে বিল্ব অথবা পলাশ কাঠের দ্বারা নির্মিত। ব্রাহ্মণের জন্য ওই দণ্ডটা হবে কি? বিল্ল বা পলাশ কাঠ দ্বারা নির্মিত, বিল্ল বা পলাশ কাঠ। আর স্যার, বিল্ল ক্ষত্রিয়ের মানে জন্য বেল গাছের। বেল, 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 হ্যাঁ। তাহলে ব্রাহ্মণের জন্য ওই দণ্ডটা হবে বেল গাছের, বেল কাঠ বা পলাশ কাঠ। আর ক্ষত্রিয়ের জন্য হবে বাট খাদিরৌ, বাট খাদিরৌ, ঠিক আছে। বাটও মানে বট, বাট বলতে বট, বট এবং খদির মানে খয়ের, খদির খয়ের কাঠ, ঠিক আছে। খয়ের সেই চুন, পান টান খেলে খয়ের দেয় না, সেই খয়ের কাষ্ঠ।
তাহলে ক্ষৈত্রীয়ের জন্য ক্ষয়ের কাঠ এবং বট কাঠের মানে বট কাষ্ঠ দিয়ে ওই দণ্ড হবে। আর পৈলব উদুম্বরৌ বৈশ্য, এবং বৈশ্যের জন্য, যারা বৈশ্য হবেন তাদের জন্য ওই কাঠ কি দিয়ে হবে, যারা বৈশ্য হবে তাদের জন্য ওই কাঠ কি দিয়ে মানে ওই কাষ্ঠ কি থাকবে না উদুম্বর, পিলু, মানে পিলু বা উদুম্বর মানে ডুমুর উদুম্বর ডুমুর, ঠিক আছে। তাহলে ডুমুর কাঠের হবে ওই বৈশ্যদের জন্য। তাহলে দেখো কি হলো পুরো ব্যাপারটা। ওই উপনয়ন সংস্কারের সময় যে দণ্ড নেওয়া হয়, দণ্ড নেয়, হ্যাঁ, যে উপনয়ন সংস্কার হয়ে গেলে, যে উপনয়ন সংস্কার যার হলো সেই বালক একটা দণ্ড গ্রহণ করে। তা সেই দণ্ডটা কোন কাঠের মানে গ্রহণীয়, কোন বর্ণের জন্য কোন কাঠ দিয়ে তৈরি দণ্ড গ্রহণযোগ্য, কোন বর্ণের জন্য কোন কাঠ দিয়ে তৈরি দণ্ড গ্রহণযোগ্য সেটা এখানে বলা হচ্ছে। ব্রাহ্মণের জন্য বিল্ব অথবা পলাশ কাঠের তৈরি দণ্ড গ্রহণযোগ্য ব্রাহ্মণের জন্য, আর ক্ষৈত্রীয়ের জন্য বট অথবা খদির ক্ষয়ের বৃক্ষের ক্ষয়ের কাষ্ঠ দিয়ে তৈরি দণ্ড, এবং বৈশ্যের জন্য উদুম্বর ডুমুর, ঠিক আছে, এই দণ্ড তারা গ্রহণ করতে পারবে। এবং পরে কি বলছে দেখো, কেশান্তিকো ব্রাহ্মণস্য দণ্ডঃ কার্য প্রমাণতঃ ললাট সম্মিতো রাজ্ঞ স্যাত্তু নাসান্তিকো বিশঃ। হুম হুম এখানে এই যে দণ্ড কতটা লম্বা হবে, কতটা লম্বা হবে, বলছে ব্রাহ্মণস্য দণ্ডঃ কেশান্তিকো কার্যঃ। কেশান্তিকো মানে মানে একবারে মানে কেশ, কেশ মানে একবারে মাথার চুল পর্যন্ত, মানে একবারে পা থেকে পায়ের আঙ্গুল থেকে মানে পা থেকে একবারে মাথার চুল পর্যন্ত, একবারে মাথা পর্যন্ত লম্বা হবে। ব্রাহ্মণস্য দণ্ডঃ প্রমাণতঃ, প্রমাণত মানে হচ্ছে যে দৈর্ঘ্যে, প্রমাণতঃ দৈর্ঘ্যে, ঠিক আছে, মানে দৈর্ঘ্যে কতটা লম্বা হবে, কেশান্তিকো, কেশান্তিকো মানে হচ্ছে যে একবারে মাথার চুল পর্যন্ত, মানে একবারে পা থেকে মাথা পর্যন্ত হবে ব্রাহ্মণের দণ্ড। আর রাজ্ঞঃ মানে যে ক্ষৈত্রীয়, তার দণ্ড কতটা লম্বা হবে, ললাট সম্মিতঃ মানে ললাট কপাল পর্যন্ত, এবং বিশঃ মানে বৈশ্যস্য, এবং বৈশ্যের দণ্ড কতটা লম্বা হবে না বৈশ্যের দণ্ড লম্বা হবে নাসান্তিকো মানে নাক পর্যন্ত, নাসান্তিকো নাক পর্যন্ত, ঠিক আছে। তাহলে ব্রাহ্মণের হলো পা থেকে মাথা পর্যন্ত, রাজার হলো ললাট সম্মিত, রাজার হলো ললাট সম্মিত কপাল পর্যন্ত, এবং বৈশ্যের হলো নাসান্তিকো মানে নাক পর্যন্ত। এবং পরে কি বলছে, ঋজবস্তে তু সর্বে স্যু রব্রণাঃ সৌম্য দর্শনাঃ অনুদ্বেগ করা নির্ণম সত্ত্বচ নাগ্নি দূষিতাঃ। হুম মানে এখন এই যে দণ্ডগুলো কিরকম হবে, মানে যে সরল হবে, সোজা হবে নাকি বাঁকা হবে, তার এখানে বলছে স্বরূপ হবে, এটা দরকার নেই, এই শ্লোকটা দরকার নেই। প্রতিগৃহ্যে শীতম দণ্ডম উপস্থাপ্য চ ভাস্করম প্রদক্ষিণম পরিত্য অগ্নিম চরৈ চরেত ভৈক্ষম যথাবিধি।
দরকার নেই এগুলো। ভবৎপূর্বম চরেত ভক্ষম উপনীত দ্বিজোত্তমঃ ভবন মধ্যস্থ রাজন্য বৈশ্যস্তু ভবদুত্তরম। এইখানে একটা বিষয় আছে, মানে এই যে উপনীত বালক, উপনীত বালক মানে যার উপনয়ন সংস্কার হবে, মানে হয়েছে, উপনয়ন সংস্কার হয়েছে এমন যে বালক, সেই বালককে তোমরা সবাই জানো নিশ্চয়। এখানে ব্রাহ্মণ কে আছে? রণিতা আছে সম্ভবত। যাই হোক, তাহলে সেই উপনীত যে বালক, উপনয়ন সংস্কার হয়েছে যার, সে এমন যে বালক, তাকে ওই সব যে প্রসেস, সব প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে তাকে 7 দিন কিংবা 3 দিন সূর্যের মুখ দেখতে দেওয়া হয় না। 3 দিন সম্ভবত এখন হয়, না 7 দিন কি জানি, ঠিক আছে, 3 দিন কিংবা 7 দিন হবে হয়তো, মানে সূর্যের মুখ দেখতে দেওয়া হয় না। দেখতে দেয়া এখন হয়? হয় না, মানে একটা ঘরের মধ্যে তাকে আবদ্ধ করে রাখা হয়, একটা ঘরের মধ্যে তাকে আবদ্ধ করে রাখা হয়, ঠিক আছে। আহ, এরকমই কিছু হবে, তাই তো রনিতা? আছে? রনিতা আছো? তাহলে কি হলো না, এই হচ্ছে বিষয়। এখন ওই যে ওর পরে, তারপরে, তারপরে কি হয় না, তারপরে তোমাকে ভিক্ষা করতে বেরোতে হয়, কয়েকজনকার কাছে তোমাকে ভিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক আছে, কয়েকজনের কাছে তুমি ভিক্ষা গ্রহণ করবে, ঠিক আছে। ঠিক আছে, ভিক্ষা গ্রহণ করতে হবে। এবং বলা হচ্ছে যে যদি ব্রাহ্মণ হয়, মানে প্রথমে কি হবে, প্রথমে মানে ভিক্ষা গ্রহণ করার পূর্বে, হুম ভিক্ষা গ্রহণ করার পূর্বে কোনো তো সম্বোধন করতে হয়, যে ভিক্ষাম দেহি, কিন্তু গৃহকর্তাকে বা গৃহকর্ত্রীকে তো সম্বোধন করতে হবে, সম্বোধন করতে হবে যে কেউ আছেন ভিক্ষাধীন, ওহে কেউ আছেন ভিক্ষাধীন, এরকম বলতে হয়। সেই যে ব্রাহ্মণ, সে প্রথমে এই যে ভবত আছে না, ভবত, এটা অ্যাকচুয়ালি ভবতী হবে, ভবতী। দেখো এই যে ভবতী, যে ব্রাহ্মণ, সে প্রথমে ভবতী উচ্চারণ করবে। যিনি ব্রাহ্মণ হবেন তিনি ভবতী শব্দটা প্রথমে উচ্চারণ করবেন। যিনি ক্ষত্রিয় হবেন তিনি ভবতী শব্দটা মাঝে উচ্চারণ করবেন, মাঝে, ঠিক আছে। তাহলে কি বলবো, যে মাঝে উচ্চারণ করবেন। এবং যিনি বৈশ্য তিনি অন্তে উচ্চারণ করবেন, অন্তে, মানে ভিক্ষাম দেহি ভবতী, দেখো ভবতীটা শেষে, ভবতী ভিক্ষাম দেহি, এটা হচ্ছে ব্রাহ্মণ, আর ভিক্ষাম ভবতী দেহি এটা হচ্ছে ক্ষত্রিয়। দেখো বোঝা গেল কি বললাম, মানে ভবতী, এই যে সম্বোধনটা, এই সম্বোধনটা একজনকার জন্য প্রথমেই উচ্চারিত হবে, কারোর জন্য অন্তে উচ্চারিত হবে, কারোর জন্য মধ্যে। যিনি ক্ষত্রিয় তিনি মাঝে, ব্রাহ্মণ প্রথমে, বৈশ্য শেষে। তাই দেখো যে ভবৎ, ভবৎ পূর্বম চরেত ভৈক্ষম উপনীত দ্বিজোত্তমঃ, মানে দ্বিজোত্তমঃ মানে যে ব্রাহ্মণ, দ্বিজোত্তমঃ ব্রাহ্মণ, যিনি উপনীতঃ, যার উপনয়ন সংস্কার হয়ে গেছে, উপনীতঃ, দ্বিজোত্তমঃ উপনীতঃ মানে উপনীতঃ দ্বিজোত্তমঃ, যার উপনয়ন সংস্কার হয়ে গেছে এমন যে দ্বিজোত্তমঃ মানে ব্রাহ্মণ, তিনি ভৈক্ষম চরেত, ভৈক্ষম মানে ভিক্ষাবৃত্তি আচরণ করবেন, তিনি ভিক্ষাবৃত্তি আচরণ করবেন মানে ভিক্ষা করবেন। কি করে না, ভবৎ পূর্বম, ভবৎ শব্দ পূর্বে উচ্চারণ করে, ভবৎ শব্দ পূর্বে উচ্চারণ করে তিনি করে তারপরে তিনি ওই ভিক্ষাবৃত্তি মানে ভিক্ষাবৃত্তি মানে ভিক্ষা গ্রহণ করবেন, ভিক্ষা প্রার্থনা করবেন। প্রথমে ভবৎ শব্দ উচ্চারণ করবেন, তারপরে ভিক্ষা প্রার্থনা করবেন। ভবন মধ্যস্থ রাজন্য, ভবন মধ্যস্থ মানে ভবৎ শব্দ মাঝে উচ্চারণ করবে, ভবৎ শব্দ মাঝে উচ্চারণ করবে কে, রাজন্য মানে ক্ষত্রিয়। বৈশ্যস্তু ভবদুত্তরম, এবং বৈশ্য
উত্তরম মানে শেষে উচ্চারণ করবে ভবৎ শব্দ। দেখো পরে, মাতরম বা শ্মশারম বা মাতুর বা ভগিনীম নিজাম ভিক্ষেত ভিক্ষাম প্রথমম ইয়া চৈনম ন বিমানয়েত। মানে তুমি প্রথম যে ভিক্ষা গ্রহণ করবে সেটা কার, মানে কার কার থেকে, মানে কার থেকে প্রথম ভিক্ষা গ্রহণ করবে। বলছে মা হতে পারে অথবা বোন হতে পারে, মাতুর বা ভগিনীম নিজাম। ঠিক আছে, ঠিক আছে, মাতুর বা ভগিনীম নিজাম মানে মায়ের নিজের বোন, মানে কি মাসি হবে, মাসি। ভিক্ষেত ভিক্ষাম প্রথমম ইয়া চ এনম ন বিমানয়েত। ঠিক আছে, তাহলে তুমি ওই যে উপনয়ন সংস্কার হয়ে গেল, উপনয়ন সংস্কার হয়ে যাওয়ার পরে, উপনয়ন সংস্কার হয়ে যাওয়ার পরে তোমাকে ভিক্ষা করতে হবে। সেই ভিক্ষা তুমি প্রথম কার কাছ থেকে ভিক্ষা চাইবে, প্রথম ভিক্ষা তুমি কার কাছ থেকে চাইবে। বলছে মাতরম শ্মশারম অথবা মাতুর বা ভগিনীম নিজাম। মাতরম শ্মশারম বা মাতরম বা শ্মশারম বা মাতুর বা ভগিনীম নিজাম মানে মায়ের কাছ থেকে অথবা বোনের কাছ কাছ থেকে অথবা মায়ের নিজের বোনের থেকে তুমি ভিক্ষা প্রথম চাইবে। ঠিক আছে, মাসির থেকে তার মানে। মাসির থেকে, একদম মাসির থেকে। এখানে একটা বিষয় হচ্ছে, ওই যে ভিক্ষা, ভিক্ষার জন্য মানে ভিক্ষা গ্রহণ পূর্বক, ভিক্ষা গ্রহণ পূর্বক সেই অন্ন দিয়ে তো তোমাকে, সেই অন্ন দিয়েই তো তোমাকে ইয়ে করতে হবে, মানে যে ওই ভিক্ষা চাল দিয়েই তো তোমাকে অন্ন পাক করতে হবে। সেই অন্ন মানে ভিক্ষার পরে তুমি যে অন্নটা পাবে, হ্যাঁ, তুমি যে অন্ন তৈরি করবে, পাক করবে, সেটা তুমি কোন মুখে বসে খাবে। প্রাংমুখ মানে পূর্ব মুখে বসে খাবে, এটা মাথায় রাখবে। উপনয়ন সংস্কার হয়ে যাওয়ার পরে ভিক্ষা করলে এবং সেই ভিক্ষার যে আহ, ভিক্ষার পরে যে অন্ন পাক করবে, সেই অন্নটা মানে ভাত তুমি কোন মুখে বসে খাবে। প্রাংমুখ সূচি মানে প্রাংমুখে, পূর্ব মুখে বসে খাবে। এরপরে দেখো, মানে তুমি ওই যে অন্নটা খাবে কোন মুখে খাবে, তুমি যে মুখে বসে খাবে তার আলাদা আলাদা ফল আছে। পূর্ব মুখে বসে খেলে তার একরকম ফল, উত্তর মুখে বসে খেলে তার একরকম ফল, দক্ষিণ মুখে বসে খেলে তার একরকম ফল। হ্যাঁ, এইরকম তুমি যে ফল পেতে চাও তুমি সেই দিকে মুখ করে বসে খাবে। আয়ুষ্যম প্রাংমুখ ভুংতে। আয়ুষ্যম, কেউ যদি আয়ু কামনা করে, যে আমি অনেক দিন বাঁচতে চাই, তিনি প্রাংমুখ ভুংতে, তিনি পূর্ব দিকে মুখ করে খাবেন। আয়ুষ্যম প্রাংমুখ ভুংতে। ঠিক আছে, যে আয়ুষ্যম অর্থাৎ যে আয়ুষ্যং প্রাংমুখ ভুংতে অর্থাৎ যিনি আয়ু, যিনি আয়ু কামনা করেন তিনি পূর্ব দিকে মুখ করে খাবেন। যশস্যম দক্ষিণ মুখ। যশস্যম অর্থাৎ যিনি যশ লাভ করতে চান, যিনি যশের অধিকারী হতে চান, তিনি দক্ষিণামুখ, তিনি দক্ষিণ দিকে মুখ করে খাবেন। শ্রিয়ম প্রত্যং মুখ ভুংতে। শ্রিয়ম, যিনি সুন্দর হতে চান, যিনি সুন্দর হতে চান মানে শ্রিয়ম, শ্রিয়ম প্রত্যং মুখ, যিনি মানে সৌন্দর্য লাভ করতে চান, তিনি কোন মুখে বসে খাবেন। প্রত্যং মুখ। ঠিক আছে, অর্থাৎ না প্রত্যং মুখ পশ্চিম দিকে। মানে ঋতম ভুংতে হি উদং মুখ। উদং মানে উত্তর। ঋতম, যিনি সত্যকে ধরে রাখতে চান। ঠিক আছে, যিনি ঋত, ঋত মানে সত্য, ঋত মানে সত্য, যিনি সত্যকে ধরে রাখতে চান তিনি উদং মুখ ভুংতে মানে উদক, উত্তরমুখী হয়ে খাবেন। তাহলে ভেবে দেখো
উত্তরমুখী হয়ে খেলে তুমি সত্যকে ধরে রাখতে পারবে, উত্তরমুখী হয়ে খেলে। আর প্রত্যঙ্গমুখ মানে পশ্চিমমুখী হয়ে খেলে তুমি সত্যের, তুমি সৌন্দর্য সৌন্দর্য প্রার্থনা করলে তুমি পশ্চিমমুখী হয়ে খাবে, যে তুমি সুন্দর হবে, তোমার রূপ হবে, এইরকম যদি মনে মনে কামনা করো তাহলে তুমি পশ্চিম মুখে খাবে। আর দক্ষিণ মুখে খেলে তোমার যশ বৃদ্ধি হবে, এবং প্রাং পূর্বমুখী হয়ে খেলে তোমার আয়ু বৃদ্ধি হবে। এবার যেমন তুমি পেতে চাও সেই মুখে তুমি খাবে। উপস্পৃশ্য দ্বিজ নিত্যম অন্নম অদ্যৎ সমাহিত ভুক্ত্বা চোপস্পৃশত সম্যক অদ্ভি খানি চ সংস্পৃশত, লাগবে না। পূজয়েত অসনম নিত্যম অদ্যাচৈতৎ অকুৎসয়ন দৃষ্ট্বা, লাগবে না এসব কিছু। নোচ্ছিষ্টম কস্যচিদ অন্যস্য নোচ্ছিষ্টম কস্যচিৎ দদ্যাৎ অদ্যাচৈব তথান্তরা নচ্চৈব, লাগবে না এসব কিছু। অনারোগ্যম অনায়ুষ্যম স্বর্গং চাতি ভোজনম অপুণ্যম লোকো বিদ্বিষ্টম তস্মাৎ তথা পরিবর্জয়েত। এইগুলো কি বলছে, লাগবে না এসব, ঠিক আছে এগুলো। দেখো, ব্রাহ্মণেন বিপ্রস্তীর্থেন নিত্যম কালম উপস্পৃশেত, ব্রাহ্মেণ বিপ্রস্তীর্থেন নিত্যকালম উপস্পৃশেত কায়ত্রয়ীদশিকাভ্যাম বা ন পিতৃন কদাচন, লাগবে না। এইটা লাগবে, দেখো, অঙ্গুষ্ঠমূলস্য তলে ব্রাহ্মম তীর্থম অঙ্গুষ্ঠমূলস্য তলে ব্রাহ্মম তীর্থম প্রচক্ষতে কায়ম অঙ্গুলি মূলে মূলে অগ্রে দৈবম পিতৃম তয়োরধ। মানে দেখো, এইগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। অঙ্গুষ্ঠ অঙ্গুষ্ঠ মূলস্য তলে ব্রাহ্মম তীর্থম প্রচক্ষতে। অঙ্গুষ্ঠ মানে কি, মানে বুড়ো আঙ্গুল, আমাদের যে মোটা আঙ্গুলটা, বুড়ো আঙ্গুলটা, তার মূল, মূল মানে যে গোড়ার দিকটা, মানে নখ, নখ যেখানটায় আছে তার অপোজিট সাইডটা, গোড়ার দিকটা, অঙ্গুষ্ঠ মূলস্য তলে, তলে মানে তারও ঠিক নিচের অংশটা, মানে একটা বেশ একটা মাংসল যে অংশ আছে, মাংসল স্ফীত, মানে এখানটা, ঠিক আছে, এখানটা অঙ্গুষ্ঠ। হুম, তাহলে কি বললাম, যে অঙ্গুষ্ঠ মূলস্য তলে মানে বৃদ্ধাঙ্গুলি, তার যে মূল, এটাকে বলা হয়, সেটা হচ্ছে কি, সেটা ব্রাহ্মম তীর্থম, সেটা হচ্ছে ব্রাহ্ম তীর্থ, সেটা হচ্ছে ব্রাহ্ম তীর্থ বলা হয় ওই অংশটাকে। তাই বলছে যে অঙ্গুষ্ঠ মূলস্য তলে ব্রাহ্মম, অঙ্গুষ্ঠ 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 মূলস্য তলে ব্রাহ্মম তীর্থম প্রচক্ষতে, অঙ্গুষ্ঠ মূলস্য তলে ব্রাহ্মম তীর্থম প্রচক্ষতে, ঠিক আছে। এবং পরে কি বলছে দেখো, এখানে আরো অনেকগুলো আছে। কায়ম অঙ্গুলি মূলাগ্রে, কায়ম মানে কায়তীর্থ, কায়তীর্থ মানে একটা হচ্ছে ব্রাহ্মতীর্থ, এখন বলছে কায়তীর্থ। না, কায়তীর্থ কোথায়, মূল মানে হচ্ছে করি আঙ্গুল, ঠিক আছে। কায়ম
অঙ্গুলি মূলে অগ্রে, মূলে মানে কায়ম অঙ্গুলি মূলে, এখানে অঙ্গুলি বলতে যে কড়ি আঙ্গুলকে বলছে, অঙ্গুলি পদের দ্বারা কড়ি আঙ্গুলকে বলছে, ঠিক আছে। তাহলে কি হলো যে কড়ি আঙ্গুলের মূলে মানে গোড়ার দিকে কায়তীর্থ, গোড়ার দিকে কায়তীর্থ, ঠিক আছে। তাহলে কি হলো, এই একটা পার্ট মানে শুধুমাত্র এই একটা এতটা এতটা, আর এদিকে এই একটা পার্ট যে অঙ্গুষ্ঠ মূলস্য তলে ব্রাহ্মণ তীর্থম, এটা একটা পার্ট। আর অন্যদিকে হচ্ছে অগ্রে দৈবম, এই অগ্রে দৈবম বলতে অগ্রে দৈবম অর্থাৎ মানে ওই কড়ি আঙুলের ডগার দিকটা হচ্ছে দৈবম, মানে দৈবম তীর্থম। ওই কড়ি আঙুলের ডগার দিকটা হচ্ছে দৈব তীর্থ, দৈবম তীর্থম। বা কড়ি আঙুলের নয়, এখানে কি বলছে, এখানে সব মানে এখানে মানে কোনো আঙ্গুল নির্দেশ করেনি বক্তব্য, মানে মূল তাৎপর্য কোনো আঙ্গুল নির্দেশ করেনি। যে অগ্রে দৈবম মানে কোনো যেহেতু নির্দিষ্ট কোনো অঙ্গুলিকে নির্দেশ করেনি, অতএব এখানে সমস্ত আঙ্গুলকে বুঝতে হবে, যে সমস্ত আঙ্গুলের যে অগ্রভাগ, অগ্রভাগ মানে ওই যে নখের অংশটা, এইটাকে বলা হয় দৈব তীর্থ। এবং তর্জনী পিত্রিয়ম তয়োরধ, পিত্রিয়ম তয়োরধ, তয় মানে কি, তয় মানে ওই দুটির মধ্যভাগ, তয়োহ অধহ, তয়োহ মানে কি ওই যে বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি এবং যে তর্জনী, তাদের যে মাঝের অংশটা, ঠিক আছে, তাদের যে মাঝের অংশটাকে বলা হচ্ছে মানে পিতৃতীর্থ। দেখো এই হাতের মধ্যেই আমাদের সবকিছু তীর্থ আছে। তাহলে প্রথমটা হচ্ছে বললাম যে ব্রাহ্ম তীর্থ, মানে বুড়ো আঙুলের যে গোড়া তার থেকে নিচের অংশটা, তার থেকে নিচের অংশটা ব্রাহ্ম তীর্থ। আর কড়ি আঙুলের যে গোড়া, কড়ি আঙুল তার যে গোড়ার দিকটা, সেটা হচ্ছে কায়তীর্থ, মূল দেশ, ঠিক আছে। কড়ি আঙুলের যে গোড়ার দিকটা বা মূল দেশটা সেটা হচ্ছে কায়তীর্থ। আর সমস্ত আঙুলের অগ্রভাগটা হচ্ছে দেবতীর্থ, সমস্ত আঙ্গুলের উপরের ভাগটা ডগের দিকটা যে দেবতীর্থ। আর তর্জনী এবং যে বৃদ্ধাঙ্গুল তার যে মাঝের অংশটা যে পিতৃতীর্থ। এই হচ্ছে চারটি তীর্থ আমাদের হাতের মধ্যে আছে, এগুলো মাথায় রাখতে হবে। হুম, লাগবে না এগুলো। হৃদ্গাভি পুয়তে বিপ্র কণ্ঠগাভিস্তু ভূমিপ। হুম, লাগবে না। উদ্বৃত্তে দক্ষিণে পানো, উপবৃত্তি দ্বিজতম, কিছু নেই, এগুলো প্রশ্নই নেই। দেখো এখানে কি বলছে, এইবারে প্রশ্ন আসবে, বলছে যদি ওই যে মেখলা, মেখলা মানে কি বলেছিলাম আগের দিন, কটিবন্ধন। কটিবন্ধন। ও তুমি তো লাইনটা পেয়েছো বারবার, কালকেই পেয়েছিলাম তাই তো। হ্যাঁ। কটিবন্ধন,
বলছে যদি ওইগুলো মেখলা ইত্যাদিগুলো যদি ভেঙে যায় বা ছিঁড়ে যায়, উপবিদ তো আর ভাঙবে না, ছিঁড়ে যাবে উপবিদ, তাহলে এগুলো কি হবে তখন, মানে এগুলোর পরবর্তী স্টেপ কি? মেখলা মেখলাম অজিনম দণ্ডম উপবীতম কমণ্ডলুম অপসু প্রাস্য বিনষ্টানি গৃহীতান্যান্যানি মন্ত্রবৎ। মানে যদি সেগুলো ছিঁড়ে যায়, ভেঙে যায় বা জলে নষ্ট হয়ে যায়, সেইগুলিকে পুনরায় মন্ত্রবৎ, মন্ত্র উচ্চারণ পূর্বক পুনরায় অন্ন গ্রহণ করা উচিত। মন্ত্রোচ্চারণ পূর্বক পুনরায় অন্য কিছু গ্রহণ করা। কেশান্ত ষোড়শে বর্ষে ব্রাহ্মণস্য বিধীয়তে রাজন্যবন্ধর দ্বাবিংশে বৈশ্যস্য ততোধিকে দ্ব্যধিকে তত দ্ব্যধিকে তত। কেশান্ত সংস্কার, কেশান্ত মানে মাথা নাড়া করতে হয়, এটাকে বলা হয় কেশান্ত সংস্কার। মানে কোন সময়ে কেশান্ত সংস্কার করা উচিত, কোন বর্ণের জন্য, মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই যে চারটে বর্ণ, এরা কোন সময়ে কেশান্ত সংস্কার করবে, কোন সময়ে কেশান্ত সংস্কার করবে? উত্তরে বলছে ব্রাহ্মণস্য কেশান্তঃ ষোড়শে বর্ষে বিধীয়তে। যিনি ব্রাহ্মণ, যিনি ব্রাহ্মণ তার কেশান্ত সংস্কার কোন সময়ে করবে না? ব্রাহ্মণস্য কেশান্তঃ ষোড়শে বর্ষে, মানে ব্রাহ্মণের জন্য ব্রাহ্মণ 16 বছর বয়সে কেশান্ত সংস্কার করবেন। আর যিনি রাজন্য অর্থাৎ যিনি ক্ষত্রিয়, তিনি কোন সময়ে কেশান্ত সংস্কার করবেন না? রাজন্যবন্ধর দ্বাবিংশে, 22 বছর বয়সে। যিনি ক্ষত্রিয় তিনি করবেন 22 বছর বয়সে কেশান্ত সংস্কার। এবং বৈশ্যস্য দ্ব্যধিকে তত, আর যিনি বৈশ্য তার থেকে আরো 2 বছর পরে দ্ব্যধিকে, দ্ব্যধিকে মানে 22 থেকে আরো 2 বছর পরে, 22 থেকে আরো 2 বছর পরে তিনি কেশান্ত সংস্কার করবেন। তাহলে কি হলো, যে ব্রাহ্মণস্য ষোড়শে বর্ষে কেশান্তঃ বিধীয়তে, কেশান্তঃ ষোড়শে বর্ষে ব্রাহ্মণস্য বিধীয়তে রাজন্যবন্ধর দ্বাবিংশে বৈশ্যস্য দ্ব্যধিকে তত। যিনি বৈশ্য তিনি দ্ব্যধিকে তার থেকে আরো দুগুণ, মানে দুগুণ নয়, মানে 2 বছর অধিকভাবে, মানে 2 বছর পরে কেশান্ত সংস্কার করবেন। অর্থাৎ যে ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের জন্য 22, বৈশ্যের জন্য 24, ব্রাহ্মণের জন্য 16। অমন্ত্রিকা তু কার্যেয়ম স্ত্রীণাম অব্রিদশেষতঃ। সমস্যা লাগবে না এগুলো। एष प्रोक्त द्विजातीनम औपनायनिको विधि উৎপত্তি ব্যঞ্জন পুণ্য কর্মযোগম নিবোধত। মানে এটা হচ্ছে উপনয়ন বিধি, এতটা ব্যাখ্যাত হলো। উপনয়ন বিধি এতটা ব্যাখ্যা হলো, যে উপনয়ন কিভাবে করতে হয়, সেখানে কি কি লাগে, এতটা ব্যাখ্যাত হলো। তাই বলছে এসব প্রত্যহ দ্বিজাতীনাম ঔপনায়নিক বিধি, ঔপনায়নিক, উপনয়ন থেকে ঔপনায়নিক বিধি। পরে বলছে উপনীয় গুরুঃ শিষ্যম শিক্ষয়েত শৌচমাদিতঃ আচারম অগ্নিকার্যঞ্চ সন্ধ্যোপাসনমেব চ। লাগবে না। অধ্যেষ্যমানস্ত্বচান্তো যথাশাস্ত্রমুধংমুখঃ ব্রহ্মাঞ্জলি কৃতোধ্যাপ্য লঘুবাসা জিতেন্দ্রিয়ঃ। অধ্যেষ্যমানস্তু আচান্ত যথাশাস্ত্রম উদংমুখঃ ব্রহ্মাঞ্জলি কৃতোধ্যাপ্য লঘুবাস জিতেন্দ্রিয়ঃ।
লাগবে না এগুলো। ব্রহ্মারম্ভে অবসানে পাদৌ গ্রাহ্য গুরু সদা। অধ্যস্যমাनं তু গুরুর নিত্যকালমতীন্দ্রিতঃ অধীস্য ভো ইতি ব্রূয়াৎ বিরামস্ত্বিতি চারমেত। চারমেত। আচ্ছা। ব্রহ্মণঃ প্রণবম কুর্যাৎ আদৌ অন্তে চ সর্বদা। স্রবতি স্রবত্যনম পূর্বম পরস্ত্বাচ্চ বিশীর্যতি। এখানে এটা দেখো যে যখন বেদপাঠ শুরু হবে, মানে বেদ পাঠের প্রারম্ভে কি উচ্চারণ করবে? বেদ পাঠের প্রারম্ভে কি উচ্চারণ করবে? বলছে ব্রহ্মণঃ প্রণবম কুর্যাৎ আদৌ অন্তে চ সর্বদা। আদৌ অন্তে চ সর্বদা মানে বেদপাঠের শুরুতে এবং শেষে। হুম, বেদ পাঠের শুরুতে, ঠিক শুরুতে প্রণব করবে। ব্রহ্মণঃ প্রণবম কুর্যাৎ আদৌ অন্তে চ সর্বদা। মানে ওই আদৌ অন্তে মানে বেদ পাঠের আদিতে তুমি প্রণব শোনা যাচ্ছে না। হুম, এখন দেখো তো শোনা যাচ্ছে এখন? হ্যাঁ। এখন শুনে। হুম, তাহলে বেদ পাঠের শুরুতে তুমি ওম উচ্চারণ করবে, ওম। ওই ওমটাই হচ্ছে প্রণব। প্রণব মানে ওম উচ্চারণ করবে, ঠিক আছে? ওঙ্কার উচ্চারণ করবে বেদ পাঠের শুরুতে এবং শেষে, ওঙ্কার উচ্চারণ করবে। হুম, দেখো এগুলো কিছু লাগবে না। স্যার ওটা কি বললেন, শুরুতে আর শেষে ওম উচ্চারণ করতে হবে? হ্যাঁ, ওই ওমটা কি প্রণব বলা হয়। ওমটা কি প্রণব বলা হয়, প্রণব। ओंकार पूर्विका तिस्रो महाव्याहृतयो व्ययाः त्रिपदा चैव सावित्री विज्ञेयं ब्रह्मणो मुखम्। योधीते अहनि अन्यता त्रीणि ब्रह्म परम वायुभूत खमूर्तिमान। লাগবে না, একাক্ষরম পরম ব্রহ্ম প্রাণায়াম পরম তপঃ সাবিত্র্যাস্তু পরম নাস্তি মৌনাৎ সত্যং বিশিষ্যতে। কি বলছে দেখো, বলছে একাক্ষরম পরম ব্রহ্ম। একাক্ষরম, একাক্ষরম, একাক্ষরম মানে ওই যে ওম, এটা হচ্ছে এটা হচ্ছে ওম, একাক্ষর। বলছে ওটাই হচ্ছে পরম ব্রহ্ম, ওমটাই হচ্ছে পরম ব্রহ্ম। একাক্ষরম পরম ব্রহ্ম, একাক্ষর বলতে ওম, এটা হচ্ছে একাক্ষর।
সে একাক্ষরম পরম ব্রহ্ম। এবং প্রাণায়ামাহ পরম তপঃ, প্রাণায়ামাহ, ঠিক আছে, প্রাণায়ামাহ পরম তপঃ। না, প্রাণায়াম বলতে কি? ওই যেটা সেই শ্বাস নেয় আবার কিছুক্ষণ রেখে শ্বাস ছাড়ে ওটা? না, প্রাণায়াম হচ্ছে, প্রাণায়াম চান্দ্রায়ণ ব্রত। সে তোমাদেরকে বলিনি হয়তো, যাদের বেদান্ত স্যার পড়েছি বলছিলাম চান্দ্রায়ণ ব্রত। মানে প্রাণায়াম বলতে চান্দ্রায়ণ প্রভৃতি ব্রতকে বলা হয়েছে, চান্দ্রায়ণ প্রভৃতি ব্রতকে বলা হয়েছে। ওই চান্দ্রায়ণ প্রভৃতি ব্রত তিনটি হচ্ছে পরম তপঃ, পরম তপস্যা। সাবিত্রিয়াস্তু পরম নাস্তি, সাবিত্রিয়াহা। এবং তারপরে কি বলছে, সাবিত্রিয়াস্তু পরম নাস্তি। মানে সাবিত্রী মন্ত্র, সাবিত্রী মন্ত্র, সেই সাবিত্রিয়াস্তু পরম নাস্তি, অর্থাৎ সাবিত্রী মন্ত্র অপেক্ষা আর পরম কিছু নেই, ওর থেকে আর উপরে কিছু নেই। সাবিত্রিয়াস্তু পরম নাস্তি। মৌনাৎ সত্যম বিশিষ্যতে, মৌনাৎ সত্যম বিশিষ্যতে, অর্থাৎ তুমি মৌন থাকার চেয়ে, মৌন মানে কি? মানে চুপ মৌন মানে থাকা, কথা না বলা। কথা না বলা। সেই মৌন থাকা থেকে যদি তুমি যদি সত্য কথা বলো, মানে মৌন অপেক্ষা তুমি যদি সত্য বলো, সেটা মোর বেটার। মৌন অপেক্ষা তুমি যদি সত্য বলো, সেটা অধিক ভালো। মানে মৌন অপেক্ষা সত্য অধিক ভালো। তাই বলছে মৌনাৎ সত্যম বিশিষ্যতে। মৌনাৎ, মৌন অপেক্ষা সত্য বেটার, ভালো। হুম। এইগুলো অতটা না হলেও অসুবিধা নেই, এগুলো মানে এগুলো অতটা তেমন ইয়ে করবে না। সর্বা উপাংশ সহস্র মানস হতে হয়। মানে এখানে কোন যজ্ঞ থেকে কোন যজ্ঞ অধিক ভালো, স্ক্রিনটা দেখাও কোন যাচ্ছে না, যজ্ঞ থেকে কথাটা কেটে গেল। হুম, এখন দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? দেখো তো, এখন শোনা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ। মানে বক্তব্য হচ্ছে কোন যজ্ঞ থেকে কোন যজ্ঞ ভালো, কোন যজ্ঞ থেকে কোন যজ্ঞ বেটার। বলছে বিধিযজ্ঞাত জপযজ্ঞ বিশিষ্ট, বিধিযজ্ঞাত জপযজ্ঞ বিশিষ্ট। মানে বিধিযজ্ঞ থেকে জপযজ্ঞ অধিক ভালো, বিধিযজ্ঞাত জপযজ্ঞ বিশিষ্ট, অধিক ভালো। মানে কতটা ভালো? বলছে দশভীর গুণৈহি, মানে 10 গুণ ভালো, 10 গুণ তোমাকে অধিক ভালো ফল দেয়। তাহলে বিধিযজ্ঞ মানে কি? মানে বেদ প্রতিপাদিত যজ্ঞ, বেদ, বৈদিক যে নিয়ম, বৈদিক নিয়ম প্রতিপাদিত যে যজ্ঞ, বৈদিক নিয়ম প্রতিপাদিত যে যজ্ঞ, সেই যজ্ঞ অপেক্ষা জপযজ্ঞ, জপযজ্ঞ মানে ওঙ্কারের জপ, ওঙ্কার জপ, ওটা এক প্রকার যজ্ঞ, সেটা অধিক ভালো, 10 গুণ অধিক ভালো ফল দেয়। উপাংশু স্যাৎ শতগুণ, আর উপাংশ যজ্ঞ সেটা আবার আরো অধিক ভালো, মানে শতগুণ, মানে শতগুণ ভালো। উপাংশ স্যাৎ শতগুণ, উপাংশ যজ্ঞ বিধিযজ্ঞ থেকে আরো 100 গুণ ভালো। আর সাহস্র মানস স্মৃত, সাহস্র মানে মানে মানস যজ্ঞ, মানে মনে মনে তুমি যজ্ঞ করবে, সেটা 1000 গুণ ভালো। তাহলে বিধিযজ্ঞাত জপযজ্ঞ মানে কিরকম? তুমি বিধিযজ্ঞ
মানে অনেক ব্রাহ্মণ ডাকবে, পুরোহিত ডাকবে, যজমান ডাকবে, দিয়ে একটা যজ্ঞের আসন হবে, বেদী হবে, সেখানে যজ্ঞ হবে 15 দিন ধরে। এটা হচ্ছে বিধিযজ্ঞ। সেই বিধিযজ্ঞ অপেক্ষা জপযজ্ঞ তুমি সিম্পল ঘরে বসে একান্তে বসে ওঙ্কারের জপ করো, ওঙ্কার নাম জপ করো, ওটা মোর বেটার, হ্যাঁ, 10 গুণ ভালো। ওঙ্কার তুমি যে জপ করবে, তুমি লাউডলি করবে, মনে মনে জোরে জোরে করবে, এটা 10 গুণ ভালো। তাহলে কি বললাম, বিধিযজ্ঞের জপযজ্ঞ, বিধিযজ্ঞ থেকে জপযজ্ঞ অধিক ভালো, 10 গুণ ভালো। আর আর তার থেকে বলছে বিধিযজ্ঞাত উপাংশযজ্ঞ শতগুণ, আর উপাংশযজ্ঞ 100 গুণ ভালো, উপাংশযজ্ঞ 100 গুণ, আর মানসযজ্ঞ আর মনে মনে যে যজ্ঞ করা হয় সেটা 1000 গুণ ভালো। কে কার থেকে কত গুণ ভালো সেটা জেনে রাখতে হবে, ঠিক আছে। ये पाकयज्ञश्चत्वारो विधियज्ञसमन्विताः सर्वे ते जपयज्ञस्य कलां नार्हन्ति षोडशीम्। इन्द्रियाणां विचरतां विषयेषु अपहारिषु संयमे यत्नमातिष्ठत् विद्वान् यन्त्येव बाजिनाम्। এখানে বিশেষ করে মানে কোনগুলোকে ইন্দ্রিয় বলা হয় তার একটা সংজ্ঞা দিচ্ছে। ইন্দ্রিয় কোনগুলো, এগুলো আমরা জানি যদিও নর্মাল, যে কর্মেন্দ্রিয় 5টা এবং জ্ঞানেন্দ্রিয় 5টা। সেই কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় মিলে মোট 10টা হচ্ছে ইন্দ্রিয়। সেটা এখানে বলা হচ্ছে, কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় মিলে মোট 10টা, সেটা এখানে বলা হচ্ছে যে শ্রোত্রত্বক চক্ষুষী জিহ্বা নাসিকা চৈব পঞ্চমী জ্ঞানেন্দ্রিয়, পায়ু উপস্থম হস্তপাদম বাক চৈব দশমী স্মৃতা। এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়, ঠিক আছে, 10টা ইন্দ্রিয়। বুদ্ধিন্দ্রিয়াণি পঞ্চৈষাম শ্রোত্রাদীনি অনুপূর্বশঃ কর্মেন্দ্রিয়াণি পঞ্চৈষাম পায়ুবাদীনি প্রচক্ষতে। বুদ্ধিন্দ্রিয়াণি মানে বুদ্ধি প্রভৃতি পাঁচটা হচ্ছে শ্রোত্রাদীনি মানে জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয়ানাম পঞ্চৈষা, এরপর দেখো এখানে শুধু বলেছে যে মানে কর্মেন্দ্রিয় কোনগুলো আর কর্মেন্দ্রিয় কোনগুলো এবং জ্ঞানেন্দ্রিয় কোন শুধু বলেছে, আর কিছু বলেনি। একাদশম মনোজ্ঞেয়ম স্বগুণেন উভয়াত্মকম যস্মিন জিতে জিত উভৌ ভবত পঞ্চগৌ গণ। বলছে একাদশতম ইন্দ্রিয় কোনটা? মন। একাদশতম ইন্দ্রিয় কোনটা? না মন। এবং এই যে মন, হচ্ছে একাদশতম ইন্দ্রিয়, সেটা কিরকম, মানে কিরকম ইন্দ্রিয়? কর্মেন্দ্রিয় না জ্ঞানেন্দ্রিয়? কর্মেন্দ্রিয় না জ্ঞানেন্দ্রিয়? বলছে স্বগুণেন উভয়াত্মকম, মানে কর্মেন্দ্রিয় আবার জ্ঞানেন্দ্রিয় উভয়ই। মন কর্মেন্দ্রিয় না জ্ঞানেন্দ্রিয়? বলছে কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় উভয়ই, ঠিক আছে। তাহলে একাদশতম ইন্দ্রিয় হচ্ছে মন, এবং ওই মন হচ্ছে উভয়ই কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়। ইন্দ্রিয়ানাম প্রসঙ্গেন দোষম ঋচ্ছত্য সংশয়ম সংনিয়ম্য তু তান্যেব তত সিদ্ধিম, লাগবে না। ন জাতু কামঃ কামান উপভোগেন সাম্যতি।
ন জাতুঃ জাতুঃ কামঃ হবিষা কৃষ্ণবর্তমেব ভূয় এভাবে বর্ততে। লাগবে না? यश्चैतन् प्राप्नुयात् सर्वान् यतश्चैतन् केवलांस्त्यजेत् प्रापनात् सर्वकामानां परित्यागो विशिष्यते। न तथैतानि शक्यन्ते सर्वनियन्तुम् असेवया विषयेषु प्रजुष्टानि यथा ज्ञानेन नित्यशः। वेदात्यागश्च यज्ञश्च नियमाश्च तपांसि च न विप्रदुष्ट भावस्य सिद्धिं गच्छन्ति कर्हिचित्। श्रुत्वा स्पृष्ट्वा च दृष्ट्वा च भुक्त्वा घ्रात्वा च यो नरः न हृष्यति ग्लायति वा स विज्ञेयो जितेन्द्रियः। মানে বক্তব্য শ্রুত্বা মানে কারোর কোনো কথা শুনে তাকে স্পর্শ করে, তাকে দেখে, তাকে গ্রহণ করে, মানে নাসিকার দ্বারা তার গন্ধ গ্রহণ করেও, ইয়ো নরহ মানে যে মানুষ, ন হৃষ্যতি মানে আনন্দে উদ্বেলিত হয় না, তাহলে কি বললাম যে সত্য মানে তার কথা শ্রবণ করে, তাকে দেখে, তাকে স্পর্শ করে এবং তার গন্ধ গ্রহণ করে, ইয়ো নরহ ন হৃষ্যতি যে নর তার প্রতি আকৃষ্ট হয় না, তিনিই জিতেন্দ্রিয়। অর্থাৎ ধরে নাও কেউ একজনাকে দেখছে, তার কথা শুনছে, তাকে স্পর্শ করছে এবং তার গন্ধ কান নাক দিয়ে শুঁক গ্রহণ করছে, এইরকম হয়েও তাহলে কি বললাম যে এই রকম করেও যিনি স্থির থাকেন, ন ন হৃষ্যতি যে অত্যধিক উদ্বেলিত হন না, আর উচ্ছ্বসিত হন না, তিনিই হচ্ছেন ধীর ব্যক্তি। ইন্দ্রিয়ানাম তো সর্বেষাম যদি একম বশে কৃত্বেন্দ্রিয়গ্রামম সংযম্য মনস্তথা সর্বান সংসাধয়েৎ অর্থান আক্ষিপ অক্ষিণবন যোগতস্তনু। মানে এসব পূর্বাম সন্ধ্যাম জপং তিষ্ঠেৎ সাবিত্রী মার্গ সাবিত্রীম আর্ক দর্শনাৎ পশ্চিমাম তু পূর্বাম সন্ধ্যাম জপং তিষ্ঠেৎ। লাগবে না, ঠিক আছে, এটা প্রশ্ন নেই কিছু। নতিষ্ঠতি তু ইহ পূর্বম নোপাস্তে ইয়শ্চ পশ্চিমাম সশূদ্রবৎ বহিষ্কার্যঃ সর্বস্মাৎ দ্বিজকর্মণঃ। নতিষ্ঠতি তু ইহ পূর্বম নোপাস্তে ইয়শ্চ পশ্চিমম সশূদ্রবৎ বহিষ্কার্য তস্মাৎ লাগবে না। অপম সমীপে নিয়ত নৈত্যেকম বিধি আশ্রিতঃ সাবিত্রীম অপ্যধীয়তি গত্বারণ্যম সমাহিতঃ। वेदोपकरणे चैव स्वाध्याये चैव नैत्यके नानुरोधोऽस्त्यनध्याये होममन्त्रेषु चैव हि। नैत्यके नास्ति লাগবে না এগুলো, যা কোয়েশ্চেন মাঝে পেয়ে গেছি, এখানে তেমন কিছু নেই। यः स्वाध्यायम् अधीते अब्दं विधिना नियमतः शुचि तस्य नित्यं शरत्येष पयोदधि घृतं यथा। अग्निन्धनं भैक्ष्यं
অগ্নি অগ্নিন্ধনম ভৈক্ষচর্যাম অধঃসজ্জাম গুরোর্হিতম সা সমাবর্তনাৎ কুর্যাৎ কৃতোপনয়ন দ্বিজः। অভিবাদনশীলস্য নিত্যম বৃদ্ধোপসেপিনঃ চত্বারি সম্বর্ধন্তে আয়ুর্বিদ্যা এসব বলম। আচ্ছা, কি বলছে, কোনো ব্যক্তি, কোনো অতিথি আমাদের বাড়িতে এসছে, কোনো ব্যক্তি বা অতিথি আমাদের বাড়িতে এসছে, সেই ব্যক্তিকে যদি যথার্থ ভাবে যথার্থভাবে তাকে আহ্বান করা হয়, ঠিক আছে, তাকে আহ্বান করা হয়, পূর্বক প্রণাম করে অভিনন্দন জানিয়ে স্বাগতম স্বাগতম এইভাবে যদি তাকে আহ, আহ্বান করে সেই অতিথিকে যদি সেবা করা হয় যথাসাধ্য, তাহলে কি হলো, অভিবাদনশীলস্য অর্থাৎ যিনি অভিবাদন করতে জানেন। কোনো একজন অতিথি এলো আমাদের বাড়িতে, আমি তাকে বসতেই বললাম না, যা নেওয়ার সঙ্গে সঙ্গে বললাম তুমি চলে যাও ওখান থেকে, এই একটা ব্যাপার। আর একজন পাশে সে অভিবাদন করলো এবং তাকে সেই পুরুষকে, অতিথি পুরুষকে বাড়ি নিয়ে গিয়ে সুন্দরভাবে খাওয়ালো, বাড়ি নিয়ে গিয়ে সুন্দরভাবে খাওয়ালো। এরপর দেখো কি বলছে, যে ওই যে যিনি নিত্য বৃদ্ধদের সেবা করবেন, যিনি নিত্য বৃদ্ধদের সেবা করবেন এবং অভিবাদন করবেন, তার ফল কি? বলছে চত্বারি সম্বর্ধন্তে, চত্বারি চত্বারি সম্বর্ধন্তে, চত্বারি সম্বর্ধন্তে মানে তার চারটি জিনিস বৃদ্ধি পায়। যে ব্রাহ্মণদেরকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ায়, যে ব্রাহ্মণদেরকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ায়, তার চারটে জিনিস বৃদ্ধি পায়: আয়ু, বিদ্যা, যশ এবং বল। আয়ু বৃদ্ধা আয়ু, বিদ্যা, যশ, বল, এই চারটে জিনিস বৃদ্ধি পায়। অর্থাৎ যে 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 কেউ আগত অতিথিকে যদি বাড়িতে এনে তার পূজার সেবা করা হয় যথার্থভাবে, ঠিক আছে, তাহলে তার চারটে বৃদ্ধি পায়। কি কি? আয়ুর, বিদ্যা, যশ, বলম। পরাক্রমী, যশ, মেধাবী, আয়ু। ওই জন্যই পরে স্যার কথায় কথায় বলে যে অতিথি দেবো ভব। অবশ্যই। অভিবাদত পরম বিপ্র জায়াত সমভিবাদয়ন। লাগবে না। নামধেয়স্য ये केचित् অভিবাদনম ন জানতে তান প্রাজ্ঞেয় অহমিতি ব্রূয়াৎ স্ত্রিয়ঃ। লাগবে না। ভো শব্দম কীর্তয়েৎ অন্তে স্বস্য নাম্নো অভিবাদনে নাম্নাম স্বরূপ ভাবো হি ভো ভাবো ঋষিভিঃ স্মৃতঃ। মানে কি বক্তব্য? ভো শব্দম কীর্তয়েৎ অন্তে স্বস্য নাম্নো অভিবাদনে, মানে স্বস্য নাম্নো অভিবাদনে অর্থাৎ যেমন ধরো কোনো একজন ভিক্ষুক এলেন, অতিথি এলেন, তিনি বলছেন যে এরকম বলবে যে অহম অমুক অস্মি,
অহম অমুক অস্মি, ধরো বলা হলো ভবেশ নামে কেউ একজন, সে ভিক্ষাবৃত্তি করতে বেরিয়েছে। কি বলছে, যে কোনো একজন অতিথি সে বাড়িতে এলো, সে অতিথি যখন বাড়িতে এলো তখন কি হবে, তখন তিনি তো কাউকে সম্বোধন করবেন, যে আমি আমি এই, হুম, আমি এই, আমার নাম এই, আমার নাম এই, তা আমি অভিবাদন করছি। তখন কি বলছে দেখো, যে অভিবাদনটা করবে তার শেষে ভো শব্দ থাকবে, ভো, তার শেষে অন্তিমে ভো শব্দ থাকে, ঠিক আছে। যে ভো শব্দম কীর্তয়েত অন্তে স্বস্য নাম্নো অভিবাদনে, ভো শব্দম কীর্তয়েদ অন্তে, ঠিক আছে, ভো শব্দটা অন্তে। বলছে স্বস্য নাম্নঃ, নিজের নামের অভিবাদনের পরে ভো শব্দটা অন্তে উচ্চারণ করবে, যে ভো শব্দটা অন্তে, ঠিক আছে। অহম, অহম ভবেশ কুমারः अस्मि ভো, ঠিক আছে, অহম ভবেশ কুমারः अस्मि ভো, এই যে ভোটা শেষে বলছে, প্রথমে নিজের নাম বলছে, অহম ভবেশ কুমারः अस्मि ভো, যে ভোটা শেষে বলছে, ঠিক আছে। আয়ুষ্মান ভব সৌম্যেতি বাচ্য বিপ্রভিবাদনে অকারশ্চাস্য নাম্নো অন্তে বাচ্যঃ পূর্বাক্ষর স্মৃতঃ। বলছে আয়ুষ্মান ভব, হুম, মানে কি বলবে, ধরো কোনো ব্রাহ্মণ বালক, ধরো কোনো ব্রাহ্মণ বালক, সে ধরো কাউকে অভিবাদন করছে, কোনো ব্রাহ্মণ বালক সে কাউকে অভিবাদন করছে, যে অহম, অহম, আহ, অহম দেব শর্মা ভো, অহম অস্মি দেব শর্মা ভো, এটা ব্রাহ্মণ বালক বলল, যার উদ্দেশ্যে বলল, যার উদ্দেশ্যে বলল, ঠিক আছে, মানে ব্রাহ্মণ বালকটা কাউকে তো উদ্দেশ্য করে বলল, সে যেই হবে তার উদ্দেশ্য করে বলল, সেই যার উদ্দেশ্যে বলল, হ্যাঁ, যার উদ্দেশ্যে বলল, তিনি কি বলবেন ব্রাহ্মণ বালককে, যার উদ্দেশ্যে বলল তিনি ব্রাহ্মণ বালককে কি বলবেন, কি বলবেন, দেখো আয়ুষ্মান ভব সৌম্য ইতি বাচ্য, মানে ওই ব্রাহ্মণের উদ্দেশ্যে কি বলবেন না, আয়ুষ্মান ভব, এরকম তিনি বলবেন, আয়ুষ্মান ভব সৌম্যেতি, সৌম্য মানে হে সুন্দর দর্শন, হে সুন্দর দর্শন সৌম্য, আয়ুষ্মান ভব, তুমি আয়ুষ্মান ভব মানে অনেক দীর্ঘজীবী হও, তুমি অনেক দিন বাঁচো, এইরকম বলবেন। মানে যদি ব্রাহ্মণ বালকের উদ্দেশ্যে বলবে আয়ুষ্মান ভব, যিনি ব্রাহ্মণ বালক তার উদ্দেশ্যে বলবেন আয়ুষ্মান ভব, ঠিক আছে। ইয়ো ন ব্যক্তি অভিবাদস্য বিপ্র প্রত্যভিবাদনম নাভিবাদ্যত স বিদুষা যথা শূদ্র সহসা, লাগবে না এসব। কি বলছে দেখো, যে ব্রাহ্মণম কুশলম পৃচ্ছেত, মানে দুটো ব্রাহ্মণ যদি পরস্পরের সঙ্গে দেখা হয়, দুজন ব্রাহ্মণ যদি পরস্পরের সঙ্গে দেখা হয়, ঠিক আছে,
তখন সেই ব্রাহ্মণরা একে অপরকে কি জিজ্ঞাসা করবে? যদি দুইজন ব্রাহ্মণ পরস্পরের সঙ্গে দেখা হয়, তখন ওই ব্রাহ্মণোদ্বয় দুজনকে কি জিজ্ঞাসা করবে? প্রথম কি জিজ্ঞাসা করবে? ব্রাহ্মণম কুশলম পৃচ্ছেদ, মানে সবকিছু কুশল তো? ব্রাহ্মণ কি জিজ্ঞাসা করবে? কুশলম পৃচ্ছেদ, সবকিছু কুশল তো, এরকম জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, ব্রাহ্মণম কুশলম পৃচ্ছেদ, সবকিছু কুশলম তো। আর বৈশ্যম ক্ষেমম, বৈশ্যম ক্ষেমম, আর আচ্ছা, সত্রবন্ধুম অনাময়ম, যদি দুই ব্রাহ্মণ পরস্পরের সঙ্গে দেখা হয়ে অভিবাদন হয়, পরস্পর কথাবার্তা হয়, তখন ব্রাহ্মণরা প্রথমেই জিজ্ঞেস করবে সর্বম কুশলম, বা সবকিছু কুশল তো। আর সত্রবন্ধুম অনাময়ম, যারা ক্ষত্রিয় তারা কি জিজ্ঞাসা করবে? তারা জিজ্ঞাসা করবে সবাই ভালো আছে তো, মানে সবাই নিরোগ তো, অনাময়। অনাময় মানে নিরোগ, যার রোগ নেই তাকে বলা হয় অনাময়। মানে সর্বম অনাময়ম, বা সবকিছু অনাময় তো, সবকিছু সুস্থ তো, সবকিছু রোগহীন তো। হুম, তাই এই যে সত্রবন্ধুম অনাময়ম, মানে দুজন ক্ষত্রিয় যদি পরস্পরের সঙ্গে দেখা হয়, তাহলে তারা কি জিজ্ঞাসা করবে প্রথমে? না অনাময়ম। আর বৈশ্যম ক্ষেমম, বৈশ্যম, আর যদি বৈশ্য, দুই বৈশ্য যদি পরস্পরের সঙ্গে দেখা হয়, তাহলে তাহলে কি জিজ্ঞেস করবে? না ক্ষেমম। ঠিক আছে, ক্ষেম মানে কি? ক্ষেম মানে নষ্ট না হওয়া। বৈশ্যরা কি করে? চাষ প্রভৃতি করে, বৈশ্যরা চাষাবাদ করে। তাই বৈশ্যম ক্ষেমম, বৈশ্যম ক্ষেমম মানে যারা বৈশ্য, যারা বৈশ্য, ঠিক আছে, তারা তারা প্রথমে পরস্পরের সঙ্গে দেখা হলে কি জিজ্ঞাসা করবে? ক্ষেমম, মানে সবকিছু নষ্ট হয়নি তো, তোমার ফসল জমি ইত্যাদি সবকিছু ঠিক আছে তো, নষ্ট হয়নি তো, এটা জিজ্ঞাসা করবে বৈশ্যরা, ক্ষেমম। আর সমাগম্য শূদ্রম আরোগ্যম, এবং শূদ্ররা পরস্পরের সঙ্গে দেখা হলে তারা কি জিজ্ঞাসা করবে? আরোগ্য, সবাই ভালো আছে তো। হুম, তাহলে বৈশ্যম ক্ষেমম এবং শূদ্রম আরোগ্যম, এবং শূদ্র পরস্পর দেখা হলে আরোগ্যর কথা জিজ্ঞাসা করবে, মানে নিরোগ, রোগহীনতার কথা জিজ্ঞাসা করবে। ব্রাহ্মণম কুশলম পৃচ্ছেদ, সত্রবন্ধুম অনাময়ম, সত্রবন্ধু সে অনাময়, এবং বৈশ্যম ক্ষেমম আর শূদ্রম আরোগ্যম। মানে স্ত্রীলোককে, স্ত্রীলোকের সঙ্গে কথা বলার সময়ে তুমি তাকে কি সম্বোধন করবে? যে স্ত্রীলোক, কিরকম স্ত্রীলোক? তোমার সঙ্গে যার কোনো রক্তের সম্পর্ক নেই, তোমার সঙ্গে যার কোনো রক্তের সম্পর্ক নেই, তাকে সম্বোধন করার সময় তুমি কি বলে ডাকবে? দেখো, পরপত্নী তু ইয়া স্ত্রী, মানে যে স্ত্রী পরপত্নী, অন্যের পত্নী, অসম্বন্ধা চ জনিতঃ, ইয়োনিতঃ অসম্বন্ধা, এবং জনি মানে যে উৎপত্তি, আমি এবং আমার ভাই আমরা একই মায়ের গর্ভ থেকে জাত, তাই আমাদের জনিগত সম্বন্ধ আছে। কিন্তু অসম্বন্ধা চ জনিতঃ মানে তারা একই মায়ের পেটের নয়, এমন। তাই দেখো, যে অসম্বন্ধা চ ইয়োনিতঃ তাম ব্রূয়াত ভবতি সুভগে ভগিনী, তাকে তুমি কি বলে ডাকবে? ভবতি, ভবতি অথবা সুভগে অথবা ভগিনী, মানে বোন, সুভগে অথবা ভবতি, এই তিনটি বলে তুমি তাকে সম্বোধন করবে। মানে যে অন্যের স্ত্রী
অথবা যার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, রক্তের সম্পর্ক নেই, সেই রকম মহিলার সঙ্গে, স্ত্রীলোকের সঙ্গে যদি কথা বলতে হয় তাকে ভবতী, ভগ্নী বা সুভগে এই 3টি বলে তাকে ডাকতে হবে। হুম, ঠিক আছে, আজকে এটুকুই থাক, ঠিক আছে? মানে বেশি হয়েছে জিনিসটা, অনেক তথ্য।